নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালই নিফটি ফিফটি বড় একটা ক্র্যাশ দেখিয়েছিল এবং আজকের দিনে তেজি বলবো না, সামান্য মাত্র রিকভারি দেখিয়েছে। তবে প্রথম দিকে এই যে রিকভারি, এটা মোটামুটি ভালোই ছিল। আজকে ভাই দেখতে পাচ্ছেন 24,134, মানে আজকের দিনে 24,000-এর যে লেভেল সেটাকে তো ভেঙেছিল, কিন্তু আবার দেখতে পাচ্ছেন এই শেষ কিছুক্ষণ সময়ের মধ্যে আবার এই 24,000-এর লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে এসেছে এবং কিছুটা নিচেই বন্ধ হয়েছে এবং টোটাল আজকে 80 পয়েন্টের কাছাকাছি তেজি নিফটি ফিফটি দেখিয়েছে। প্রথমত যদি গতকালের কথা বলি, তাই ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্যের কারণে মার্কেট পড়ে গিয়েছিল। প্রথমত তিনি এটা বলে দিয়েছিলেন এই ইরানের সঙ্গে যে সিজফায়ার সেটা ওভার হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, কারণ এই দুটো দেশই একে অপরের উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছিল এবং তারপরে অ্যাটাক ছোটখাটো মাঝে মধ্যে চলছেই। এই ইরানও বড় ধরনের স্ট্রাইক করেছে, দেখতে পাচ্ছেন দিল্লি স্ট্রাইক করেছে এবং তারপরে ইরান তারাও বসেনি, তারাও এই যে বাহারিন রয়েছে, কুয়েত রয়েছে এবং কাতার রয়েছে এর উপরে অ্যাটাক করেছে। তবে তা সত্ত্বেও মার্কেটে আজকে দেখতে পাচ্ছেন পজিটিভিটি দেখতে পাওয়া গেছে। কারণটা কি? কারণ এই ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? শেষ ইরান কল্ড টু মেক এ ডিল আফটার ইউএস স্ট্রাইক, মানে আমেরিকা নতুন ভাবে ইরানের উপর অ্যাটাক করার পরে এই ইরান নাকি আবার একটা ডিল করতে চাইছে। তো এই খবরটাই মূলত মার্কেটে আজকের দিনে কিছুটা তেজি ফিরিয়ে এনেছে। তবে আজকে যদি নিফটি 24,000-এর লেভেলের উপরে ক্লোজ দিত, তাহলে ইনভেস্টরদের যে ভরসা সেটা কিছুটা বেশিই থাকতো, কারণ আগামীকাল শুক্রবার রয়েছে। এই যে ট্রেডিং সেশন চলছে, মানে এই যে উইকটা রয়েছে তার শেষ ট্রেডিং সেশন, তারপরে আবার শনিবার এসে যাচ্ছে, রবিবার এসে যাচ্ছে, মানে উইকেন্ড। এবং এই উইকেন্ডেই আমরা দেখেছি বড় বড় যে অ্যাটাক গুলো সেগুলো হয়ে থাকে, বড় বড় বিভিন্ন যে মন্তব্য সেগুলো সামনে আসবে, যার কারণে মার্কেট ভোলেটাইল থাকতে পারে। এবং যেহেতু দেখতে পাচ্ছেন বর্তমানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, দুটো দেশই একে অপরের উপর অ্যাটাক করেছে, তো আগামীকাল ইনভেস্টররা এই বাজার থেকে তাদের যে পয়সা সেটা কিছুটা বার করে নেওয়ার চেষ্টা করতে পারে। আর আজকের দিনের যদি কথা বলি, এই ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো কেমন কি পারফর্ম করলো, এই নিফটি ফিফটি কিছুটা সবুজেই বন্ধ হয়েছে। নেক্সট 50 0.18% আপ, ব্যাংক 0.90% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.60% আপ এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 1.63% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে এই 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই তেজি ছিল, 0.43% থেকে প্রায় 1% কাছাকাছি। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোতেও মোটামুটি 1.5%-এর কাছাকাছি তেজি ছিল এবং স্মল ক্যাপও আজকে ভালো তেজিতে ছিল। এই স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 1.80% বাড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.84% বেড়েছে। এবং এরই পাশাপাশি ইন্ডিয়ার যে ভিক্স রয়েছে এটা গতকাল কিন্তু 26%-এর কাছাকাছি বেড়েছিল। আজকের দিনে যে প্রথম সেটা খুবই কম, তার তুলনায় আজকের দিনে 9%-এর কাছাকাছি এই যে ইন্ডিয়ান ভিক্স এটা পড়েছে। আর ওভারঅল মার্কেট বেদ কেমন ছিল? গতকালের অপোজিট মার্কেট বেদ দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল বেশিরভাগ শেয়ার পড়ার দিকে ছিল, আজকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ শেয়ার বাড়ার দিকেই রয়েছে। অ্যাডভান্সের শেয়ারের সংখ্যা কত? 2521 খানা এবং পড়ে যাওয়া শেয়ার সংখ্যা 779 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো এটা কিছুটা খারাপ পারফর্ম করেছে, 0.2%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখুন 0.6% আপ, এফএমসিজি 0.1% বাড়া, আইটি 0.30% ডাউন হয়েছে, মিডিয়া 2%-এর উপরে বাড়া, মেটাল 0.28% বেড়েছে, ফার্মা বেড়েছে 0.89%, পিএসইউ ব্যাংক 1.62% বেড়েছে, প্রাইভেট ব্যাংক এটা 0.62% আপ এবং এই নিফটি রিয়েলটি এটা আজকের দিনের সেক্টর ওয়াইজ টপ গেনার, দেখতে পাচ্ছেন 3.5%-এর উপরে বেড়েছে। এবং যদি কথা বলি এই যে নিফটি আইটি রয়েছে এটা আগামীকাল মার্কেটকে পরিচালনা করতে পারে। কি কারণে বলছি? কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বড় যে আইটি কোম্পানি রয়েছে টিসিএস, এরা আজকের দিনেই তাদের যে কোয়ার্টার 1-এর রেজাল্ট সেটা পেশ করে দিয়েছে এবং এই যে নাম্বার এটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে, অর্থাৎ এর যে রিয়াকশন সেটা আমরা আগামীকাল মার্কেটে দেখতে পেতে পারি। কেমন এলো কোম্পানির নাম্বার? দেখতে পাচ্ছি কোম্পানির এই যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 5% বেড়েছে, বেড়ে কত হয়েছে? 13,349 কোটি টাকা। রেভিনিউ কেমন হয়েছে? এই রেভিনিউ কেমন হয়েছে? রেভিনিউ দেখতে পাচ্ছেন 14% ইয়ার অন ইয়ার বেড়েছে, এই 72,000 কোটির কিছুটা বেশি এসেছে। এটা দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান তার থেকে বেশি এসেছে, এক্সপেকটেশনস এ বেটার। এবং এরই পাশাপাশি এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 12 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি নাম্বার কেমন এলো? দেখতে পাচ্ছেন কোম্পানির এই কোয়ার্টারের যে নাম্বার সেটা স্টেডি এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়েছে। এই যে প্রফিট গ্রোথ এটা দেখতে পাচ্ছেন খুব বেশি বাড়েনি, মডারেট বেড়েছে। তবে এই যে রেভিনিউ গ্রোথ এটা খুবই স্ট্রং এসেছে। কোন দিক থেকে কোম্পানির নাম্বার ভালো এসেছে? দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে ব্যাংকিং ক্লায়েন্ট রয়েছে সেইখান থেকে এই যে ডিমান্ড এটা শক্তিশালী ছিল। তো এই নাম্বারের পজিটিভ দিক কি কি? দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ গ্রোথ এটা স্ট্রং, তারই সঙ্গে সঙ্গে এই যে প্রফিট এটা স্টেবল ভাবে বেড়েছে, কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে এটাও পজিটিভ, তারই সঙ্গে সঙ্গে এই ডিজিটাল এবং এই এআই দিলেও কোম্পানি নিজেদের অনেকটা এগিয়ে নিয়ে চলেছে। আর খারাপ দিক কোনগুলো এলো নাম্বারে? দেখতে পাচ্ছেন এই গ্লোবালি আইটির যে ডিমান্ড সেটা এখনো স্লো চলছে,
কারণ এআই এর যুগ। তাই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্লায়েন্টরা রয়েছে তারা আগের থেকে কম খরচা করছে, তো এটাও কিছুটা চিন্তার ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এআই সেক্টরে মানুষের ফোকাস যাচ্ছে, এই এআই বহু কাজ করে দিচ্ছে। এই আইটি যেসব কাজ ঘন্টার পর ঘন্টা ধরে করতো সেই কাজগুলো এআই কিছু সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। তো এগুলো কিছুটা নেগেটিভ এসেছে। তো অ্যাকচুয়ালি কি সামারি দেখতে পাচ্ছেন, এই যে গ্রোথ এটা স্টেবল এসেছে, এই যে কোম্পানির বিজনেস সেটা স্ট্রং, কিন্তু আইটি সেক্টরে এই যে আনসার্টেনিটি সেটা এখনো চলছে। আর এটা তো বললাম ইয়ার অন ইয়ার নাম্বার, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু পড়ে গেছে। কোম্পানি এই কোয়ার্টার অন কোয়ার্টার যে প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 2.7% ডাউন হয়েছে। তবে এই যে রেভিনিউ এটা মার্কেটের অনুমানকে বিট করেছে, এটা কোম্পানির জন্য কিছুটা পজিটিভ। তো এর রিয়াকশন আগামীকাল আমরা কেমন কি দেখতে পেতে পারি, তার জন্য আমাদের আগামীকালের জন্য ওয়েট করতে হবে না। আজকে রাত্রিরেই আমেরিকার যে মার্কেট সেটা ওপেন হয়ে যাবে, তো সেই সময় একবার ইন্ডিয়ান এডিআরলিকে সার্চ করে নেবেন এবং সেখানে উইপ্রো এডিআর, তার সঙ্গে সঙ্গে ইনফোসিসের এডিআর, এগুলো কেমন কি পারফরমেন্স দেখাচ্ছে এগুলো দেখলেই বুঝতে পারবেন আগামীকাল এই টিসিএস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার আইটি সেক্টর কেমন কি পারফর্ম করে। এবং এই নিফটিতে, যদি এই নিফটির কথা বলি, নিফটিতে আইটির বড় ওয়েটেজ রয়েছে। মানে আজকে নাম্বারে আগামীকাল যেমন রিয়াকশন এই টিসিএস দেখাবে, অন্যান্য আইটি কোম্পানিগুলো দেখাবে, তো সেই একই রিয়াকশন ওই নিফটি ফিফটির উপরে পড়তে পারে। তবে আজকে যে শুধুমাত্র টিসিএস নাম্বার পেশ করছে এমনটা নয়, আরো কিছু কোম্পানির নাম রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই গুজরাট হোটেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে আনন্দরাতি রয়েছে, এগুলো তাদের নাম্বার পেশ করবে। এবং আগামীকালও অনেক কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এলিকন, ইন্ডিয়ান ব্যাংক, জাস্ট টাইল। তো এভাবেই নাম্বারের যে সিজন সেটা শুরু হয়ে গেল। আর এরপরে চলুন গ্লোবাল মার্কেট একবার দেখে নিই। জার্মানির মার্কেট ড্যাক্স 0.66% আপ, তারপরে ফুটসি 100 প্রায় 0.5% ডাউন হয়েছে, ক্যাক 40 0.66% আপ, ইউরো স্টক্স বেড়েছে 0.97%। আর এরপরে যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, যেমন এই জাপানের মার্কেট এটা 1.38% বেড়েছে, তারপরে সাংহাই এটা 1.65% বাড়া, হ্যাংসেং 0.70% ডাউন, এবং এই কোস্পি এটা 0.62% বাড়া। আর এই আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো কেমন কি পারফর্ম করেছে, এই ডাউ জোন্সের ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন পজিটিভলি ওপেন হলেও আস্তে আস্তে এই লাল নিশানে চলে এসেছে এবং এই মুহূর্তে এর আগের দিনে ক্লোজিং প্রাইসের কাছে ট্রেড করছে। আর এই নাসডাকের ফিউচার্স এখানে কিন্তু প্রায় 0.1% এর কাছাকাছি তেজি রয়েছে। আর এই গোল্ড সিলভার দেখে নেবো, গোল্ড সিলভার আজকে সামান্য তেজি পেয়েছে, গোল্ড 0.90% আপ এবং সিলভার এটা 0.2% বাড়া। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি পারফর্ম করছে, তো যেই ক্রুড এই 70-এর রেঞ্জে নেমে গিয়েছিল, এই নতুন করে পরিস্থিতি বিগড়ে যাওয়াতে সেই ক্রুড আস্তে আস্তে 80-র কাছাকাছি পৌঁছে গেছে। ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন এখন এই 78-এর উপরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে ডব্লিউটিআই ক্রুড এটা তো 70-এর নিচে ছিল, তো সেই ডব্লিউটিআই ক্রুড এটা দেখতে পাচ্ছেন 74-এর রেঞ্জে এসে দাঁড়িয়ে গেছে। এরপরে মার্কেটের টপ গেনার এবং লুজার কল্যাণ জুয়েলার্স গতকালও ভালো পারফর্ম করেছিল, আজকেও 18%-এর কাছাকাছি বাড়া। কি কারণে বাড়ছে কোম্পানিটা লাগাতার দেখতে পাচ্ছেন, প্রথমত বিভিন্ন যে ব্রোকার তারা এই কোম্পানির প্রতি বুলিশ হয়ে গেছে, মানে উপর দিকে টার্গেট দিচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ানের আপডেট সামনে রেখেছে সেটা দেখতে পাচ্ছেন স্ট্রং, এবং এটা মার্কেটেরও পছন্দ হয়েছে। তারপরে এই গ্র্যাভিটা ইন্ডিয়া 5% আপ, সি ইনফোসিস্টেম বা ম্যামা ইন্ডিয়া এটা 14% বেড়েছে। তারপরে লোধা ডেভেলপার্স এটা 7.5%-এর ওপরে বাড়া, আইআইএফএল ফাইন্যান্স এটা 5.5% আপ, তারপরে কেনস্টেক এটা দেখতে পাচ্ছেন 7.36% বেড়েছে। তারপরে সুইগি লিমিটেড প্রায় 1% বাড়া, ইটার্নাল লিমিটেড এখানেও 2%-এর কাছাকাছি তেজি এসেছে, এবং এরই সঙ্গে সঙ্গে ডিকসন টেক এখানে দেখতে পাচ্ছেন 4% তেজি রয়েছে। আর এরপরে একটি কোম্পানি বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেড দেখতে পাচ্ছেন আগে 4.30% বেড়েছে। কিছু খবরের কারণে বেড়েছে, কি খবর এইখানে দেখতে পাচ্ছেন, এই বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এদেরই মধ্যেকার একটা কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে বেদান্ত অ্যান্ড রাব্বা। তো এরা কোনো একটা কেসের কারণে গভর্নমেন্টের থেকে 99 মিলিয়ন ডলার পেত। তো এই কোম্পানিটা যে এই টাকাটা গভর্নমেন্টের কাছ থেকে পাবে তার বিপক্ষে এই যে গভর্নমেন্ট তারা কি করেছিল, এই যে দিল্লি হাইকোর্ট রয়েছে সেখানে কেস করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন দিল্লি হাইকোর্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এই কেসে রায় দিয়েছে, অর্থাৎ এই বেদান্ত এই কোম্পানির পক্ষে রায় দিয়েছে। তো এই রায় দেওয়ার ফলে কি হবে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের থেকে এই বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এদের মধ্যেকার যে কোম্পানিটা রয়েছে তারা এই 950 কোটি টাকা আরবিট্রাল অ্যাওয়ার্ড পাবে। মানে কোম্পানির খাতায় এত বড় একটা টাকা ঢুকছে, দেখতে পাচ্ছেন একটা অনিশ্চয়তা চলছিল, যেহেতু আজকের দিনটা ক্লিয়ার হয়ে গেছে যে কোম্পানি এই টাকাটা পাচ্ছেই, সেই কারণে স্টকে তেজি এসেছে। তারপরে জিএম ব্রেভারিজ লিমিটেড 0.34% বেড়েছে, একসময় তেজি আরো ভালো ছিল। কি কারণে বেড়েছে, কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে, দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রফিট আফটার ট্যাক্স এটা ইয়ার অন ইয়ার 46% বেড়েছে, খুবই ভালো নাম্বার। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রেভিনিউ এটাও বেড়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 26% বেড়েছে 802 কোটি টাকা। এই মার্জিন বলুন বা প্রফিট বলুন দুটোই এই কোম্পানির ক্ষেত্রে বেড়েছে। এরপরে জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাও 2%-এর কাছাকাছি বেড়েছে। কি কারণে বেড়েছে, কারণ
দেখতে পাচ্ছেন এই রিপোর্ট সামনে আসছে যে জেকে টায়ার এই কোম্পানিটা তাদের এই যে টায়ারের প্রাইস সেটা 11 থেকে 13% পর্যন্ত বৃদ্ধি করতে পারে এই সেপ্টেম্বরের শেষ দিক করে। তো এই জিনিসপত্রের দাম বাড়ালে কি হবে, কোম্পানির যে রেভিনিউ সেটা বেড়ে যাবে, প্রফিট বেড়ে যাবে। তো এই কারণে এই স্টকও তেজি এসেছে। তারপরে একটি কোম্পানি চয়েস ইন্টারন্যাশনাল 7.27% বেড়েছে। এইটা বাড়ার পেছনে কারণ কি, এই কোম্পানি একটা বড় মাপের ইনভেস্টমেন্ট পেয়েছে। দেখতে পাচ্ছেন এই সাউথ কোরিয়ার একটা কোম্পানি রয়েছে এনএইচ ইনভেস্টমেন্ট, তার এই চয়েস ইন্টারন্যাশনালের যে ব্রোকিং শাখাটা রয়েছে, তো সেই ব্রোকিং শাখায় 899 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। তো এই খবরে স্টকটা বেড়েছে। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, পড়া শেয়ারের লিস্টে অনেক নাম ছিল। পেজ ইন্ডাস্ট্রি 2.86% ডাউন, তারপরে সোলার ইন্ডাস্ট্রি 3.26% পড়েছে। জিএসডব্লিউ ডিউলাক্স এটা পড়েছে 4.17%, তারপরে বিএলএস ইন্টারন্যাশনাল 4.4% পড়ে বন্ধ হয়েছে, এবং মাঝগাঁও ডক এটাও 3.18% পড়েছে। আরো কিছু স্টক পড়েছে, সেগুলোর যদি নাম দেখি, যেমন দেখতে পাচ্ছেন ডক্টর রেড্ডি 4.6% ডাউন, এবং এরই সঙ্গে সঙ্গে ইনফোসিস এটা 1.31% পড়ে বন্ধ হয়েছে। আর ভিডিও শেষে এই নিফটি একবার দেখে নেবো। নিফটি 50-র মধ্যে দেখতে পাচ্ছেন 33টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে আজকের দিনে, এবং 17টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোন 5টা করে সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফরমেন্স দেখালো, এই নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন সান ফার্মা এটা আজকের দিনে টপ গেনার 2.78% বাড়া, তারপরে ভারতী এয়ারটেল 2.5% বেড়েছে, বাজাজ ফিনসার্ভ এটা বেড়েছে 2.38%, ইন্ডিগো 2%-এর উপরে বাড়া, এবং ইটার্নাল এটাও 2% বেড়েছে। আর পড়া শেয়ার গুলো, পড়া শেয়ারের মধ্যে ডক্টর রেড্ডি রয়েছে 4.6% ডাউন, তারপরে মারুতি 1.17% পড়েছে, ওএনজিসি প্রায় 1.5% ডাউন, ইনফোসিস 1.38% পড়ে বন্ধ হয়েছে, এবং এই এনটিপিসি এটা ওই 1.22% পড়ে বন্ধ হলো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।